জ্যাকব এবং মোনার্ড তারা হচ্ছে কি এই লেগ অপেরন মডেলের মাধ্যমে তারা জিন এক্সপ্রেশন, জিন কিভাবে এক্সপ্রেস করে জিন এক্সপ্রেশনটাকে তুলে ধরেছিলেন। ঠিক আছে, জিন এক্সপ্রেশনটাকে তুলে ধরেছিলেন। ওকে, কি বললাম, জ্যাকব এবং মোনার্ড। ঠিক আছে, জ্যাকব এন্ড মোনার্ড এই দুজন সায়েন্টিস্ট তারা হচ্ছে কি দেখো এই জিন এক্সপ্রেশনটাকে প্রোক্যারিওটিক সিস্টেমে অর্থাৎ ইকোলাই ক্ষেত্রে তারা রিপ্রেজেন্ট করেছিলেন। তো তোমরা সবাই জানো যে তারা দেখলেন যে সেখানে ল্যাকটোজ হচ্ছে কি তোমার যদি প্রেজেন্স থাকে তাহলে সেখানে জিনটা এক্সপ্রেস করবে, আর ল্যাকটোজ যদি না থাকে জিন হচ্ছে কি ফাংশন করতে পারবে না। তাহলে এটাকে আমরা বলতে পারি ল্যাকটোজ হচ্ছে একটা ইনডিউসিবল এজেন্ট, তাই না, ইনডিউস করছে সে। তো কি হয় তোমরা সবাই জানো যে এই যে আমি এখানে ডায়াগ্রাম দিয়েছি, ঠিক আছে, যারা ডায়াগ্রাম বুঝতে পারবে না বলবে আমাকে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ একটা জিন তোমার দেখিয়েছে এখানে দেখো 3 প্রাইম টু 5 প্রাইম। ঠিক আছে, তো তার দেখতে পাচ্ছ যে এই রেগুলেটরি জিন প্রথমে থাকে, তারপরে প্রমোটার থাকে, তারপরে থাকে অপারেটর, আর তারপরে দেখো স্ট্রাকচারাল জিন থাকে। কি কি থাকে স্ট্রাকচারাল জিন? এই ওয়ান মানে হচ্ছে কি, ওয়ান মানে হচ্ছে কি লেগ ওয়াই, লেগ ওয়াই, আর 2 মানে হচ্ছে কি লেগ জেড, লেগ জেড, আর 3 মানে হচ্ছে কি লেগ এ। তাই তো, দেখো এই 3 প্রকারের এখানে স্ট্রাকচারাল জিন রয়েছে, লেগ ওয়াই, লেগ জেড, লেগ এ। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ, হ্যাঁ লেগ জেড, লেগ ওয়াই, লেগ এ, হ্যাঁ ঠিকই বলেছো, আগে হচ্ছে কি জেড হবে, আগে জেড হবে। তাহলে লেগ জেড, লেগ ওয়াই, আর হচ্ছে কি লেগ এ, ওয়াই জেড এ। তাহলে এখানে 3 প্রকারের স্ট্রাকচারাল জিন রয়েছে, এটা হচ্ছে তোমার ওয়াই জেড, ওয়াই এ। ওকে, তো দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এই যখন ভালো করে শুনে নাও, যখন হচ্ছে ধরো এই রেগুলেটরি জিন সেখান থেকে ট্রান্সক্রিপশন হচ্ছে, কি হচ্ছে দেখো রিপ্রেসার এমআরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপশনের পরে তো এমআরএনএ হয়, কারণ এই যে এটা ধরো এটা ডিএনএ, ডিএনএ এর পর জিন থাকছে ডিএনএ, তাহলে যখন ট্রান্সক্রিপশন হচ্ছে দেখো এই যে এমআরএনএ তৈরি হচ্ছে, এবারে যখন ট্রান্সলেশন হচ্ছে সেখান থেকে দেখো একটা প্রোটিন তৈরি হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে কি রিপ্রেসার প্রোটিন, রিপ্রেসার প্রোটিন। ওই প্রোটিনটা দেখো কোথায় গিয়ে বাইন্ড করছে, না যেখানে বাইন্ড করছে দেখো যেখানে প্রমোটার আর হচ্ছে কি তোমার অপারেটর এইরকম দুটো এমন জায়গায় বাইন্ড করছে যখন প্রমোটারকে কিছু জায়গা আবার অপারেটরে কিছু জায়গা ব্লক করে দিচ্ছে। ভালো করে শোনো, তাহলে এই রিপ্রেসার প্রোটিন যখন হচ্ছে কি, তাহলে যখন ল্যাকটোজ অ্যাবসেন্ট আর ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট থাকছে, এই ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকলে রেগুলারি জিন থেকে হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সলেশন হলে সেখান থেকে রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে। এই রিপ্রেসার প্রোটিন গিয়ে কোথায় বাইন্ড করছে, না প্রোমোটারের কিছু জায়গা আর কিছুটা অপারেটর জায়গা গিয়ে বাইন্ড করে যাচ্ছে। তাহলে ভাবো দেখি, যদি প্রোমোটারের কিছু জায়গা এই রিপ্রেসার প্রোটিন গিয়ে ব্লক করে রাখে, তাহলে দেখো আরএনএ পলিমারেজ কি এসে বাইন্ড করতে পারবে? তোমরাই বলো। ধরো হচ্ছে কি তুমি একটা জায়গায় বসে রয়েছো, তোমাকে হচ্ছে সরিয়ে আরেকজন বসে গেল, তাহলে তুমি কি বসতে পারবে সেই জায়গায়? পারবে না। তাহলে দেখো আরএনএ পলিমারেজ আসবে, সে দেখলো যে তার জায়গা ব্লক, সে তখন কি করবে? ঘুরে পালিয়ে যাবে। ও ঘুরে পালিয়ে যাবে কেন? না যেহেতু হচ্ছে কি তার জায়গা ব্লক করে দিয়েছে, কে ব্লক করে দিয়েছে? রিপ্রেসার প্রোটিন। ব্যাস, তাহলে তখন হচ্ছে কি দেখো, তখন হচ্ছে কি এখানে সে বসতে পারলো না। বসতে না পারলেই তাহলে দেখো এখানে অপারেটর ব্লক, অপারেটর ব্লক মানে দেখো স্ট্রাকচারাল জিন থেকে আর ট্রান্সক্রিপশন হবে না। কি হবে না? নো ট্রান্সক্রিপশন, নো ট্রান্সক্রিপশন, নো ট্রান্সক্রিপশন। তাহলে যদি ট্রান্সক্রিপশন না হয় তাহলে নো ট্রান্সলেশন, কোনো ট্রান্সলেশন হবে না, কোনো ট্রান্সলেশন হবে না। তাহলে দেখো, তাহলে আমি আবার বলছি, যারা আছে বুঝতে পারোনি, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, আমরা অ্যাকচুয়ালি করছি যে লেগ অপেরন মডেল। ঠিক আছে, লেগ অপেরন মডেল হচ্ছে কি তোমার জ্যাকব এবং মোনার্ড দুজন সায়েন্টিস্ট, তারা জিন এক্সপ্রেশনটাকে প্রমাণ করার জন্য ইকোলাইর উপরে অর্থাৎ প্রোক্যারিওটিকের উপরে তারা কাজ করেছিল। তো তারা কি করলো দেখো, দেখলো যে একটা রেগুলারি জিন থেকে ট্রান্সক্রিপশন হয়ে একটা তোমার হচ্ছে কি রিপ্রেসার এমআরএনএ তৈরি হলো। ওই রিপ্রেসার এমআরএনএ দেখো পরবর্তীকালে ট্রান্সলেশন হয়ে সেখান থেকে রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে। ও গিয়ে কোথায় বাইন্ড করছে, না প্রোমোটার এবং অপারেটরের মাঝামাঝি জায়গায়। ফলে কিছু জায়গা দেখো প্রোমোটারের জায়গাটাকে ব্লক করে রেখেছে। ঠিক আছে, তো ব্লক করে রাখলেই তখন হচ্ছে কি হচ্ছে দেখো, সেখানে আর আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারছে না। আরএনএ পলিমারেজ যেই বাইন্ড করতে পারছে না, তাহলে সেখানে ট্রান্সক্রিপশন হবে না, ট্রান্সক্রিপশন না হলে ট্রান্সলেশন হবে না, তাহলে জিনটা হচ্ছে কি তোমার কাজ করা বন্ধ। তাহলে যখন ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে, মানে ল্যাকটোজ না থাকলে এই জিনটার ট্রান্সক্রিপশন মানে নো ফাংশন, তাই না, নো এক্সপ্রেশন। এবার দেখো, এবার ভালো করে শোনো, এবার হচ্ছে কি তোমার ল্যাকটোজ প্রেজেন্স, ল্যাকটোজ যদি প্রেজেন্ট থাকে ও কি করে দেখো, ও হচ্ছে কি তোমার কি হচ্ছে দেখো, না ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে ওয়াটারের সঙ্গে রিয়েক্ট করে কি তৈরি করে, না এলো ল্যাকটোজ, এলো ল্যাকটোজ। ঠিক আছে, তাহলে কি বললাম, ল্যাকটোজ যদি সেলের মধ্যে উপস্থিত থাকে ও কি করে, না জলের সঙ্গে বিক্রিয়া করে এলো ল্যাকটোজ তৈরি করে নেয়। এলো ল্যাকটোজ, এলো ল্যাকটোজ তৈরি করে দেওয়ার পরে দেখো ভালো করে শোনো, এবারে যে ট্রান্সক্রিপশন হচ্ছে, রিপ্রেসার এমআরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, রিপ্রেসার হচ্ছে কি তোমার প্রোটিন তৈরি হচ্ছে, খুব ভালো কথা। এবারে দেখতে পাচ্ছ যে এই যে এলো ল্যাকটোজ ও কি করছে, না ইনডিউসার হিসেবে কাজ করছে। ও কি করছে দেখো, এই রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করে তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছে। কি করে দিচ্ছে? তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছে। যেই স্ট্রাকচার চেঞ্জ, তখন এই রিপ্রেসার প্রোটিন আর গিয়ে প্রমোটারে বাইন্ড করতে পারছে না, বা এই প্রমোটার অপারেটর যে ট্রানজিশনে বাইন্ড করছিল সে আর বাইন্ড করতে পারবে না, ঘুরে পালিয়ে যাবে। কেন? না তার স্ট্রাকচার হচ্ছে কি সেম থাকছে না, কারণ স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, যেই বাইন্ড করতে পারছে না, এবারে
আরএনএ পলিমারেজ ও আসবে, এসে দেখবে বা খুব ভালো কথা, তার জায়গা ফাঁকা রয়েছে, প্রোমোটার এসে বাইন্ড করে যাবে। প্রোমোটারে বাইন্ড করার পরে সে এবারে দেখো এই যে লেগ জেড, লেগ ওয়াই, লেগ এ, এই তিনটে জিনের হচ্ছে কি তোমাকে দেখো দেখতে পাচ্ছ যে এই যে ট্রান্সক্রিপশন করে যাচ্ছে। ট্রান্সক্রিপশন করে গেলে এখান থেকে কি হবে না ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন হলে তোমরা জানো এই জেড থেকে কি তৈরি হয়, জেড থেকে কি তৈরি হয়, ওয়াই থেকে কি তৈরি হয়, এ থেকে কি তৈরি হয়। জেড থেকে তৈরি হবে বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ, আর ওয়াই থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ, বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ, পারমিয়েজ। আর এই যে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কি তোমার ওয়াই, জেড ওয়াই সরি জেড এ, লেগ এ থেকে কি তৈরি হবে না বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ হয়ে গেল। আর হচ্ছে কি তৈরি হবে ট্রান্স এসিটাইলেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্স এসিটাইলেজ, ট্রান্স এসিটাইলেজ। বুঝতে পেরেছো? তাহলে দেখতেই পাচ্ছ যে সিঙ্গেল এমআরএনএ থেকে তিন ধরনের প্রোটিন তৈরি হচ্ছে। তো তখন এই এমআরএনএটাকে আমরা কি বলবো, মনোসিস্টোনিক না পলিসিস্টোনিক? একটা দেখতেই পাচ্ছ যে একটা এমআরএনএ, সিঙ্গেল এমআরএনএ, সেখান থেকে তিন ধরনের প্রোটিন তৈরি হচ্ছে। কি কি বললাম? বিটা গ্যালাক্টোসাইডেজ যেটা লেগ জেড থেকে, লেগ ওয়াই থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ, লেগ এ থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্স এসিটাইলেজ। ঠিক আছে? তাহলে তখন এটাকে আমরা বলবো এই এমআরএনএটাকে বলবো পলিসিস্টোনিক এমআরএনএ, পলিসিস্টোনিক এমআরএনএ। ঠিক আছে? পলিসিস্টোনিক এমআরএনএ। তাহলে এই যে পলিসিস্টোনিক এমআরএনএ, তাহলে আমরা কার বলতে পারবো, আমরা কার মডেল বলছি? আমরা ইকোলাই। ইকোলাইটা কি, ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক? তাহলে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, ক্যারিওটিক। তাহলে আমরা বলতে পারবো না যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পলিসিস্টোনিক এমআরএনএ দেখা যায়। তাহলে হোয়াট ইজ পলিসিস্টোনিক এমআরএনএ? না পলিসিস্টোনিক এমআরএনএ তখনই আমরা বলবো যখন হচ্ছে কি একটাই এমআরএনএ থেকে মাল্টিপল প্রোটিন তৈরি হয়, তাই না? ট্রান্সলেশনের পরে মাল্টিপল প্রোটিন তৈরি হয়, দিস ইজ নন এজ দ্য পলিসিস্টোনিক এমআরএনএ। আর যদি কোনো একটা এমআরএনএ থেকে সিঙ্গেল এমআরএনএ সিঙ্গেল প্রোটিন তৈরি করে, ঠিক আছে? যদি সিঙ্গেল এমআরএনএ, যদি হচ্ছে কি সিঙ্গেল এমআরএনএ যখন ট্রান্সলেশনে যাবে তাহলে সেখান থেকে সিঙ্গেল প্রোটিন তৈরি করে, তখন সেই এমআরএনএটাকে আমরা কি বলবো, মনোসিস্টোনিক এমআরএনএ, মনোসিস্টোনিক এমআরএনএ। ঠিক আছে? এমআরএনএ এটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো? এটা আমরা দেখতে পাবো ইউক্যারিওটিকের ক্ষেত্রে, ইউক্যারিওটিক। ঠিক আছে? ইউক্যারিওটিকের ক্ষেত্রে। চলো এবারে আমাকে বলো দেখি, তোমরা এই ল্যাগ অপারেশন মডেলটা কে বুঝতে পারলে না? কে বুঝতে পারলে না বল? যে বুঝতে পারলে না বল যে স্যার আমি বুঝতে পারি। ঠিক আছে? যদি বুঝে থাকো তাহলে ঠিক আছে, যদি না বুঝতে পারে থাকো তাহলে আবার বলো। ঠিক আছে? দুজন মোটামুটি বলছে যে তারা বুঝতে পারেনি। ঠিক আছে? আমার আমার দৃষ্টিতে যেটা বললাম দেখলাম দুজন। ঠিক আছে? দুজন হচ্ছে বুঝতে পারেনি, বাকিরা বুঝতে পেরেছে, তাই না? বাকিরা বুঝতে পেরেছে। এই প্রোটিনগুলো কোন কাজে লাগে? এই প্রোটিনগুলোকে তুমি বলো খায় না গায়ে মাখে? কোনটা? এই প্রোটিনগুলোকে খায় না গায়ে মাখে? আরে বাবা, প্রোটিন তৈরি হচ্ছে মানে তোমার যে কোনো কাজে লাগবে। স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে, ফাংশনাল প্রোটিন হতে পারে, তাই না? বা তোমার জানো যে এই প্রোটিন থেকে এনজাইম তৈরি হতে পারে, এই প্রোটিন থেকে তোমার হরমোন সিনথেসিস হতে পারে, তাই না? দেখো তাহলে দেখো এই দেখো ভালো করে শোনো, বলছে যে আরেকবার বলে দিতে, ভালো করে শোনো। তো আমরা বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে কি তোমার জিনের এক্সপ্রেশন কিভাবে হয় সেটা অপারেশন মডেল দিয়ে আমরা বুঝছি আর কি। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই অপারেশন মডেলে, ঠিক আছে, তোমার হচ্ছে কি জ্যাকব এবং মোনার দুজন সায়েন্টিস্ট, তারা ইকোলাইয়ের উপরে এই কাজটা করেছিল। তো তারা দেখলো যে একটা জিনের মানে একটা অপারেশন বলতে হচ্ছে কি দেখো প্রমোটার, অপারেটর এবং হচ্ছে স্ট্রাকচারাল জিন, এই তিনটে নিয়ে একটা অপারেশন তৈরি হয়। এই রেগুলারি জিনটা সেটা দেখো আলাদাভাবে থাকে। ঠিক আছে? রেগুলারি জিনটা আলাদাভাবে থাকে। এই তিনটে নিয়ে হচ্ছে কি তোমার কি হয় না তোমার হচ্ছে একটা লেগ অপারেশন তৈরি হয়, অপারেশন যেটা অপারেশন। এবারে তাতে দেখা গেছে যে ল্যাকটোজ হচ্ছে কি এখানে ইনডিউসার হিসাবে কাজ করে। জয়নাল বলছে হচ্ছে কি আগে মুখস্থ করতাম আজকে বুঝলাম। যাই হোক তুমি তোমাকে বুঝাতে পারলাম, এটাতে আমি ধন্য হলাম। ঠিক আছে? যাই হোক দেখো তাহলে আমি কি বললাম যে এখানে ল্যাকটোজটা হচ্ছে কি তোমার ইনডিউসার হিসাবে কাজ করে। ঠিক আছে? তাহলে ল্যাকটোজটা এখানে ইনডিউসার হিসাবে কাজ করে। তো দেখো ল্যাকটোজ যদি প্রেজেন্স থাকে তাহলে তোমার হচ্ছে কি জিন এক্সপ্রেশন করবে, এটাকে আমরা সুইচ অন বলি, সুইচ অন বলি। আর যদি ল্যাকটোজ না থাকে তাহলে তোমার হচ্ছে কি ইনডিউসার থাকছে না মানে কাজ হবে না, তাহলে ল্যাকটোজ অ্যাবসেন্স থাকলে সুইচ অফ হয়ে যাবে, সুইচ অফ। ঠিক আছে? সুইচ অফ কন্ডিশন। এবারে কি হয় দেখো, বলছে এই যে দেখতে পাচ্ছ রেগুলারি জিন থেকে ট্রান্সক্রিপশন হয়ে দেখতে পাচ্ছ একটা রিপ্লেসার এমআরএনএ তৈরি হচ্ছে, কারণ ট্রান্সক্রিপশন মানে এমআরএনএ তৈরি হবে, ট্রান্সলেশন হলে সেখান থেকে একটা রিপ্লেসার প্রোটিন তৈরি হলো। এই প্রোটিন কি করছে তো কোথায় গিয়ে বাইন্ড করছে না এই যে প্রমোটার আর হচ্ছে কি তোমার অপারেটর, এই দুটোর মাঝখানে বাউন্ডারিতে বাইন্ড করে যাচ্ছে। এবারে যখন আরএনএ পলিমারে আসছে ও দেখছে যে তার জায়গায় হচ্ছে অন্য কেউ বসে রয়েছে, তখন দেখো আরএনএ পলিমারে এসে দেখলো যে কে বসে রয়েছে, আবার ঘুরে পালিয়ে যাচ্ছে। ঘুরে পালিয়ে যাওয়ার পরে দেখো তখন কি হলো তোমার হচ্ছে কি
আর ট্রান্সক্রিপশন হচ্ছে না, নো ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন না হলে নো ট্রান্সলেশন, তাহলে সুইচ অফ, তাই তো, সুইচ অফ। এবারে দেখো, এবারে কি হচ্ছে দেখো, যদি ল্যাকটোজ সেলের প্রেজেন্স থাকে, ও কি করছে, ওয়াটারের সঙ্গে রিয়েক্ট করে অ্যালোল্যাকটোজ হয়ে যাচ্ছে। অ্যালোল্যাকটোজ হয়ে যাওয়ার পরে ও কি করছে দেখো, যখন ট্রান্সক্রিপশন হয়ে এই রেগুলেটরি জিন থেকে যখন ট্রান্সক্রিপশন হচ্ছে, তখন সেখান থেকে যখন রিপ্লেসার এমআরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সলেশনের পরে যখন রিপ্লেসার প্রোটিন হচ্ছে, সেই রিপ্লেসার প্রোটিনের সঙ্গে এই অ্যালোল্যাকটোজ যেটা ইনডিউসার, ও যুক্ত হয়ে গিয়ে তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছে, তার স্ট্রাকচারটাকে পাল্টে দিচ্ছে। পাল্টে দিলে ও আর কি করছে না, ওই যে প্রোমোটার আর অপারেটরের যে জাংশন, সেখানে আর বাইন্ড করতে পারছে না। বাইন্ড করতে না পারার জন্য এই প্রোমোটারের থেকে সাইডটা ক্লিয়ার, তখন দেখো এই যে এসে বাইন্ড করছে কি আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করে গেছে। ব্যাস, এবারে কি করবে, স্ট্রাকচারাল জিনগুলো সে কি করছে না, ট্রান্সক্রিপশন করে দিচ্ছে, দিয়ে এমআরএনএ তৈরি করে দিচ্ছে। এমআরএনএ তৈরি হয়ে গেলে দেখতে পাচ্ছ যে এই যে স্ট্রাকচারাল জিন, লেগ জেড থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, লেগ ওয়াই থেকে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ, লেগ এ থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্সস্টাইলেজ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে একটা এমআরএনএ থেকে 3 ধরনের প্রোটিন তৈরি হচ্ছে, এই জন্য এই এমআরএনএটাকে আমরা বলি পলিসিস্টনিক এমআরএনএ। এটা আমরা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখতে পাই। চলো, এবার সবাই বুঝতে পেরেছো, আর তো কোনো সমস্যা থাকার কথা নয়, তাই না? আর কারোর সমস্যা থাকার কথা নয়, তাই তো? চলো, এবার বলছে আর একটা আছে তোমার রয়েছে, সেটা হচ্ছে ট্রিপ্টোফেন অপেরন। ঠিক আছে, তোমাদের ট্রিপ্টোফেন অপেরন ডিটেলস লাগবে না। তো ট্রিপ্টোফেন থাকলে এখানে দেখো, বেশি থাকলে নিষ্ক্রিয় হয়, যেমন দেখতে পেলে এখানে ল্যাকটোজ থাকলে কার্যকর হয়, আর ট্রিপ্টোফেন হচ্ছে নেগেটিভ, তোমার হচ্ছে কি কাজ করছে, এখানে নেগেটিভ রিপ্লেসার হিসেবে কাজ করছে। ঠিক আছে, অর্থাৎ ট্রিপ্টোফেন থাকলে কিন্তু বেশি থাকলে নিষ্ক্রিয় হয়ে যায়, মানে কাজ করতে পারে না। বুঝতে পেরেছো তো? এটা তোমাদের খুব বেশি ডিটেলস লাগবে না, না বুঝাই ভালো। ঠিক আছে, তাহলে ট্রিপ্টোফেন হচ্ছে তোমার, যেমন তোমার ল্যাকটোজ যদি ইনডিউসার হিসেবে কাজ করছে, ট্রিপ্টোফেন এখানে হচ্ছে কি সাপ্রেসার হিসেবে কাজ করছে। ঠিক আছে, চলো এবার দেখো, চলো এবার হচ্ছে কি আমরা দেখবো যে আধুনিক দৃষ্টিভঙ্গি, মডার্ন কনসেপ্ট, জিন কনসেপ্ট। ঠিক আছে, মডার্ন জিন কনসেপ্ট, ভালো করে শোনো কি বললাম, মডার্ন জিন কনসেপ্ট, আধুনিক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, তো দেখো, এবার দেখো বলছে ক্লাসিক্যাল জেনেটিক্সে আমরা পড়েছি যে ওয়ান জিন ওয়ান ট্রেড, তাই না? তোমরা পড়েছো না যে একটা জিন হচ্ছে ওয়ান জিন হচ্ছে ওয়ান ফাংশন, পড়েছো তো? তো ওয়ান জিন ওয়ান ট্রেড, এটা কে এই কনসেপ্টটা দিয়েছেন না, বিডল এবং টাটা। ঠিক আছে, এই দুজন সায়েন্টিস্ট তারা প্রথম হচ্ছে কি উপস্থাপন করলেন যে সবসময় হচ্ছে কি ওয়ান জিন, একটা জিন কি করবে, একটা জিন হচ্ছে কি একটাই ফাংশন করবে, ওয়ান ফাংশন। ঠিক আছে, এটা নর্মালি কন্ডিশনে আমরা দেখতে পাই, এটা নর্মাল কন্ডিশনে আমরা দেখতে পাই যে একটাই জিন হচ্ছে কি একটাই কাজ করে। ঠিক আছে, ওয়ান জিন ওয়ান ফাংশন, কে বলেছেন তাহলে? বিডল এবং টাটা। হ্যাঁ বলো, কি বলছো? এখন হচ্ছে হবে না, এটা হচ্ছে কি অন্য নিতে হচ্ছে। ঠিক আছে, আমি ক্লাসে করে কথা বলছি। দেখো তাহলে কি বললাম, তাহলে ওয়ান জিন ওয়ান হচ্ছে কি তোমার হচ্ছে কি ফাংশন, তাহলে এই যে ওয়ান জিন ওয়ান ফাংশন, এটা বিডল এবং টাটাম, ঠিক আছে, এই দুজন সায়েন্টিস্ট হচ্ছে কি তারা এটাকে, তারা হচ্ছে কি তোমার প্রমাণ করলেন। এবার দেখো, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অল্টারনেটিভ স্প্লাইসিং, আরএনএ এডিটিং, ওভারল্যাপিং হচ্ছে জিনস এবং এপিজেনেটিক্স কন্ট্রোল। ঠিক আছে, এইগুলো কিন্তু কাজ করে, মানে আমরা যে বললাম যে যদি হচ্ছে কি একটা জিন একটাতে কাজ করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা এটা নর্মাল কন্ডিশনে ঠিকই, কিন্তু যদি সেখানে অল্টারনেটিভ স্প্লাইসিং বা আরএনএ এডিটিং বা ওভারল্যাপিং জিন থাকে, এপিজেনেটিক কন্ট্রোল, তাই না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি কাজ করে, তাহলে সেগুলো কিন্তু হচ্ছে কি তোমার মানে এফেক্ট করতে পারে। ঠিক আছে, এফেক্ট করতে পারে। তো আধুনিক ধারণায় জিনের সীমানা এবং ভূমিকা অনেক বেশি গতিশীল এবং জটিল আর কি। ঠিক আছে, মানে যতটা হচ্ছে কি আমরা বর্তমানে জিনের ফাংশন দিকে যাচ্ছি, তত বেশি কমপ্লেক্সিটি মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তোমাদের এই কমপ্লেক্সিটি এত বেশি লাগবে না। ঠিক আছে, যতটা বলা হয়েছে ততটা তোমরা জানলেই হবে। চলো, এবার বলছে জিনের নিয়ন্ত্রণ এবং অভিব্যক্তি, অর্থাৎ জিন রেগুলেশন এন্ড এক্সপ্রেশন। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম হচ্ছে দেখো ট্রান্সক্রিপশনাল কন্ট্রোল, হ্যাঁ, অর্থাৎ ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয় সেখানে কিছুটা কন্ট্রোল হয়। তারপরে তোমরা জানো যখন পোস্ট ট্রান্সলেশনাল, ঠিক আছে, পোস্ট ট্রান্সলেশনাল কন্ট্রোল মানে কি, যখন পোস্ট ট্রান্সক্রিপশনাল কন্ট্রোল মানে যখন ধরো সাপোজ তোমাদেরকে বলেছি যে এই যে ডিএনএ থেকে ধরো এমআরএনএ তৈরি হলো, তো সেই এমআরএনএ যেটা তৈরি হলো মানে অ্যাকচুয়ালি সরাসরি এমআরএনএ তৈরি হয় না, কি হয় বলো দেখি, না এইচএনআরএনএ তৈরি হয়, এটা নিউক্লিয়ার আরএনএ। এবারে এখানে তোমরা জানো সবাই যে স্প্লাইসিং বলে একটা পদ্ধতি হয়, তাই তো? তো হচ্ছে কি স্প্লাইসিং বলে একটা পদ্ধতি হয়। তো এই স্প্লাইসিং এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, স্প্লাইসিং এর ক্ষেত্রে আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, পরে কথা হবে। দেখো তাহলে ডিএনএ থেকে যখন হচ্ছে কি এইচএনআরএনএ তৈরি হলো, ঠিক আছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি না, স্প্লাইসিং হয়। তাহলে স্প্লাইসিং এর সময় কি হয় না, স্প্লাইসিং এর সময় তোমরা জানো যে স্প্লাইসিওজোম বলে একটা প্রোটিন, স্প্লাইসিওজোম, এই স্প্লাইসিওজোম যে প্রোটিনটা রয়েছে ও কি করে না, ওই যে তোমার এইচএনআরএনএ এর ক্ষেত্রে ইন্ট্রন থাকে আর এক্সন থাকে, এই ইন্ট্রন এবং এক্সনের বাউন্ডারিতে এই স্প্লাইসিওজোমটা বাইন্ড করে। বাইন্ড করার পরে তোমাদের একটু আগেই বলেছি না, তোমাদের একটু আগে কি বলেছি যে ইন্ট্রন হচ্ছে নন ফাংশনাল আর অ্যাকশনটা হচ্ছে তোমার ফাংশনাল। এবারে কি করে না, এই ইন্ট্রন অ্যাকশন বাউন্ডারি গুলোকে কাটা শুরু করে কে, স্প্লাইসিওজোম দিয়ে কাটার পরে এই ইন্ট্রন গুলোকে রিমুভ করে দেয়, ইন্ট্রন রিমুভ হয়ে যায়, রিমুভ। তাহলে ইন্ট্রন যখন রিমুভ হয়ে যাবে তখন আমরা কি দেখতে পাবো না, তখন আমরা দেখতে পাবো যে এই তোমার হচ্ছে কি অ্যাকশন গুলো পরস্পর যুক্ত হয়ে যাবে।
তাহলে এই যে দেখতে পাচ্ছ যে পোস্ট ট্রান্সক্রিপশনাল যে কন্ট্রোল বা তোমরা বলতে পারো যে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, তখন আমরা কি দেখতে পাবো, এমআরএনএ স্প্লাইসিং, কেপিং হতে পারে কিংবা পলি এ টেল হতে পারে। ঠিক আছে, মানে কেপিং মানে তোমরা জানো যে 5 প্রাইম মিথাইলেটেড কেপ তৈরি হয়, 5 প্রাইম মিথাইলেটেড কেপ তৈরি হয়। বা তোমরা জানো যে পলি এ টেল মানে পলি এডেনিন টেল, ঠিক আছে, এডেনিন যুক্ত হয়। ঠিক আছে, এটা কোন প্রাইমে, এটা যে তোমার 3 প্রাইমে। তাহলে যখন হচ্ছে কি একটা স্টেবল এমআরএনএ তৈরি হবে, তার জন্য কিন্তু পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হবে। তার জন্য কি বললাম না, স্প্লাইসিং হয়, কেপিং হয়, 5 প্রাইম মিথাইলেটেড কেপিং হয়, বা তোমার হচ্ছে কি পলি এ টেল যুক্ত হবে কোথায় না 3 প্রাইম এন্ডে। শুধু এইটুকু হলে কাজ শেষ হবে তা নয়, তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশনাল কন্ট্রোল হয় এবং হচ্ছে তোমার তোমার হচ্ছে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন হয়। কি হয় না, প্রোটিন ফোল্ডিং হয়, বা তোমরা দেখতে পাচ্ছ ক্লিভেজ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমরা জানো যে অ্যামাইনেশন হয়, মিথাইলেশন হয়, তাই না, এই বা তোমার হচ্ছে ফসফোরাইলেশন হয়, এই জিনিসগুলো ঘটে। ঠিক আছে, তো এই জন্য বলছে দেখো, এখানে বলছে দেখো, আর একটা বলছে এপিজেনেটিক্স। এটা বলছে যে ডিএনএ মিথাইলেশন এবং হিস্টোন মডিফিকেশনের দ্বারা জিনের এক্সপ্রেশন নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে কি বললাম, ডিএনএ মিথাইলেশন ঘটে বা হিস্টোন মডিফিকেশনের দ্বারা কি হয়, জিনের এক্সপ্রেশনটা নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, চলো তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। চলো এবার দেখো, বলছে এখানে জিন সংশ্লিষ্ট কিছু ডিজিজ রয়েছে, যে ডিজিজগুলো হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে সিকেল সেল অ্যানিমিয়া, যেখানে তোমরা পড়েছো যে গ্লোবিন জিন যেটা পয়েন্ট মিউটেশনের কারণে চেঞ্জ হয়ে যায়। হেমোফিলিয়া, এটা তোমরা জানো যে এক্স লিঙ্কড রিসেসিভ জিন ডিসঅর্ডার হিসেবে কাজ করে। থ্যালাসেমিয়া, গ্লোবিন জিন হচ্ছে তোমার ডিফেক্ট হয়ে যায়, কাজ করতে পারে না, তাই না। হান্টিংটন ডিজিজ, যেটা আছে তোমার ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সটেনশন হওয়ার কারণে হান্টিংটন ডিজিজ হয়ে চলে আসে। বুঝতে পেরেছো? তো এইগুলো হচ্ছে জিন রিলেটেড বিভিন্ন প্রকার ডিজিজ আছে। ঠিক আছে, চলো এবার বলছি যে গবেষণা এবং প্রযুক্তিতে জিনের কি গুরুত্ব রয়েছে। দেখো, জিন হচ্ছে কি, তোমরা দেখতেই পেলে যে জিন হচ্ছে কি তোমার সবকিছুর মূলে কিন্তু রয়েছে। কেন না, এটাই হচ্ছে কি তোমার মানে আমাদের যে এক্সপ্রেশন কেমন হবে, আমাদের বুদ্ধিমত্তা কেমন হবে, আমাদের বডি স্ট্রাকচার কেমন হবে, আমাদের স্কিন কালার কেমন হবে, আমাদের লম্বাই বা বেটে কেমন হবে, তাহলে এই জিনিসগুলো কিন্তু সমস্তটা কিন্তু জিন নিয়ন্ত্রণ করছে, তাই তো। তাহলে এই জিনের যদি আমরা জিনকে যদি হচ্ছে কি তার সিকোয়েন্স আমরা জানতে পারি, যদি তার আমরা হচ্ছে কি ফাংশন জানতে পারি, তার যদি অ্যাবনর্মালিটিজ আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা সুপার হিউম্যান বা আমরা হচ্ছে কি ভালো তোমার হচ্ছে বৈশিষ্ট্যযুক্ত জিনের কিন্তু আমরা উদ্ভাবন করতে পারি বা তাকে আমরা মডিফাই করতে পারি। তো এই জন্য জিন স্টাডি এটা হচ্ছে তোমার মোস্ট প্রিসিয়াস স্টাডি, তাই না। বর্তমান সমাজে কিন্তু জিন স্টাডি ইজ দ্য মোস্ট প্রিসিয়াস স্টাডি। কেন না, জিনের এক্সপ্রেশন অনুযায়ী আমাদের বৈশিষ্ট্য কিন্তু নির্ধারণ হয়, তাই না। আমাদের মনে রাখার ক্যাপাসিটি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের আইকিউ সমস্ত কিন্তু এই জিনের দ্বারা রেগুলেটেড হয়। তো এই জন্য দেখো বলছে গবেষণা এবং প্রযুক্তিতে জিনের যদি গুরুত্ব আমরা দেখি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা জানো যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তাই না, বর্তমানে তোমরা জানো যে এটা একটা নতুন ব্রাঞ্চ, তাই না। অনেকে দেখবে বায়োটেকনোলজি পড়াশোনা করতে যায়। বায়োটেকনোলজি কেন পড়তে যায় না, তাতে সেখানে দেখো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়ানো হচ্ছে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি জিনিস না, তোমরা জানো একটা ফরেন ডিএনএ কে নিয়ে কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের জিনোমের মধ্যে আমরা ইনসার্ট করে দিচ্ছি। তাহলে এই যে বাইরে থেকে যে জিনটাকে আমরা ইনসার্ট করছি, তাহলে নিশ্চয় সেটা আছে কি তোমার ভালো বৈশিষ্ট্যযুক্ত জিন, তাই না। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বর্তমানে জিন এডিটিং চলছে বা জিনের হচ্ছে মডিফিকেশন হচ্ছে, তাই না। ট্রানজিন ব্যাপারটাকে আমরা উদ্ভাবন করছি। আর একটা দেখো, জিন এডিটিং এর জন্য একটা নতুন যে হাতিয়ার CRISPR-Cas9, ঠিক আছে, এটা একটা নতুন হাতিয়ার বলতে পারে। CRISPR-Cas9 একটা এনজাইম, ঠিক আছে, বা একটা টেকনিক যেটা দিয়ে আমরা জিনটাকে এডিট করতে পারি। ধরো আমরা দেখলাম যে কোনোটা পার্টিকুলার জিন আমাদের হচ্ছে কি তোমার হচ্ছে নন ফাংশনাল হয়ে গেছে, বা সেটা হচ্ছে কি তোমার কোনো কারণে মিউটেড হয়ে গেছে। তাহলে সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে যদি আমরা ভালো জিন দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, তাহলে আমরা ভালো হয়ে যাবো, তাই না। তো এই জিন এডিটিং এর জন্য CRISPR-Cas9টা আছে কি বর্তমানে নতুন একটা হাতিয়ার হিসেবে কাজ করছে। বা জিন থেরাপি, তাই না, তোমরা জানো যে সোমাটিক জিন থেরাপি বা তোমার হচ্ছে কি জার্মলাইন জিন থেরাপি, এগুলো করা হচ্ছে বিভিন্ন প্রকার জেনেটিক ডিসঅর্ডার গুলোকে আমরা ঠিক করার জন্য। জিএমও তো তোমাদেরকে বললাম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। তো এটা কি হয় না, এটা বেসিক্যালি তোমরা জানো যে এখন বর্তমানে যে সমস্ত আমরা ফ্রুট বা ভেজিটেবল গুলোকে আমরা কনজিউম করছি বা যে সমস্ত ক্রপ গুলো আসছে, সেগুলো জেনেটিক্যালি মডিফাইড করে দেওয়া হচ্ছে, তাই না। পার্টিকুলারলি কোনো একটা নিউট্রিয়েন্টের বলতে পারো যে এনরিচমেন্ট করার জন্য বা তার কোয়ালিটিটাকে বাড়ানোর জন্য আমরা কি করছি, স্পেসিফিক একটা জিনকে এডিট করে আমরা তার মধ্যে ইন্ট্রোডিউস করছি। তো সেক্ষেত্রে জিএমও কি করছে দেখো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, তাই না। যেমন ধরো একটা তোমরা বলতে পারো যে গোল্ডেন রাইস, নাম শুনেছো তোমরা, গোল্ডেন রাইস, ঠিক আছে। এর বিস্তারিত আমরা 9, 11, 12টাই দেখবো, ঠিক আছে, কারণ সেখানে আরো ডিটেলসে রয়েছে। তো তোমরা জানো যে এই গোল্ডেন রাইস যেটা, সেটা বেসিক্যালি ভিটামিন এ, ঠিক আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে। মানে আগে আমরা যে রাইসটা খাই, আমরা রাইসটা যে খাই, সেই রাইসের মধ্যে কি থাকে, রাইসের মধ্যে কার্বস থাকে, মানে কার্বোহাইড্রেটস থাকে, কার্বস। তো এই কার্বসের পাশাপাশি যদি আমি ভিটামিন এটাও পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমার দুটো হচ্ছে কি নিউট্রিয়েন্টের সাপ্লিমেন্ট আমরা পেয়ে যাবো, তাই না। যদি কোনো একটা গরিব দেশ বা যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি যারা খেতে পায় না, তার সেই সমস্ত কান্ট্রিতে যদি আমরা এই ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইসটাকে প্রচলন করে দিই, তাহলে তারা যদি হচ্ছে শুধু রাইসটাই খায়, তার পাশাপাশি তারা ভিটামিন এটাও পেয়ে যাচ্ছে, তাই না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, সেক্ষেত্রে বলতে পারবো যে একটাই ফুড, মানে এটাকে সুপার ফুড বলতে পারবো, কারণ দুটো নিউট্রিয়েন্ট একসাথে পাচ্ছে। ওকে, তো এই জন্য এদেরকে আমরা জিএমও বলি, জেনেটিক্যালি মডিফাইড। কেন,
তোমরা জানো যে বিটা ক্যারোটিন সমৃদ্ধ যে জিনটাকে আমরা কি করছি না ওই অর্গানাইজেশনের মধ্যে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ফলে ও কার্বোহাইড্রেট তৈরি করার পাশাপাশি ভিটামিন এ তৈরি করে দিচ্ছে, যেহেতু বিটা ক্যারোটিন জিন আছে। আচ্ছা, ফরেনসিক সায়েন্সেও আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়েও জিনের গুরুত্ব আমরা দেখতে পাই, ঠিক আছে। তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু বলতে পারি যে জিন গবেষণা বা তার প্রযুক্তিতে কিন্তু হেল্পফুল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো কি, এবার আমরা দেখবো যে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। আমার মনে হচ্ছে যে কোথাও একটা চ্যাপ্টারতে তোমাদের লিঙ্কেজ এবং ক্রসিং ওভারটা পড়ানো হয়েছে, তাই তো? আমি যদি খুব ভুল না হয় তোমরা একটু আমাকে জানাও যে এই লিঙ্কেজ এবং ক্রসিং ওভারটা মনে হয় কোন একটা চ্যাপ্টারতে ছিল, সেখানে পড়ানো হয়েছে, তাই তো? একদম একদম। যারা তোমরা প্রথম থেকে আছো তোমরা পড়েছো, তাই না? যারা নতুন এই আজকালের মধ্যে জয়েন করেছো তাদের ক্ষেত্রে হয়তো নতুন হতে পারে, আমি এই জন্য জাস্ট বলে বেরিয়েছি। দেখো, তো তোমরা জানো যে লিঙ্কেজ হচ্ছে কি আমার একটা ঘটনা, কেন না সে উল্কাপাতের উপর জন্য হচ্ছে সেখানে ধ্বংস হয়ে গেছে, তাই না? তাহলে প্রকৃতি হচ্ছে কি লাস্টে সিলেকশন করবে, তাই না? ন্যাচারাল সিলেকশনকে আমরা তিনটি ভাগে ভাগ করি, কি গো? ন্যাচারাল সিলেকশনকে আমরা তিনটি ভাগে ভাগ করি, কি কি? একটা হচ্ছে তোমার স্টেবিলাইজিং বা স্থিতিশীল, স্টেবিলাইজিং। একটা হচ্ছে তোমার ডাইরেকশনাল বা নির্দেশিত, আর একটা হচ্ছে তোমার ডিসপারসিভ বা বিচ্ছিন্ন কারণ, তাই না? তাহলে কি বললাম, একটা স্টেবিলাইজিং, একটা হচ্ছে তোমার ডিরেকশনাল, আর একটা ডিসপারসিভ। তো তোমরা নিশ্চয়ই জানো যে এই যে স্টেবিলাইজিং এর ক্ষেত্রে তোমরা কি পড়েছিলে? স্টেবিলাইজিং এর ক্ষেত্রে না হিউম্যান বেবি আমাদের বাচ্চাদের হচ্ছে ওয়েট 2.5 থেকে কত হয় গো? ওই 3.5 কেজির মতন হয়, তাই না? 2.5 থেকে 3.5 কেজি মতন। তাহলে এই 2.5 থেকে 3.5 কেজি যদি হয় তাহলে তারা কিন্তু নর্মাল ডেলিভারি হয়, তাই না? না হলে দেখবে কি হয় গো, যদি 3.5 কেজি বেশি হয়, ধরো 5 কিলো 6 কিলো, তাহলে সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা এবং মা দুজনে কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশন হতে পারে। তো এই জন্য 2.5 থেকে 3.5 কেজি যে ওই বডি ওয়েটটা, এটাই কিন্তু হচ্ছে তোমার স্টেবিলাইজিং মানে স্থিতিশীল। তার বেশি হলেও কিন্তু সে অ্যাবনর্মাল হয়ে যাবে, আর কম হয়ে গেলে বেশি হয়ে গেলে তোমার মারা যেতে পারে, কম হয়ে গেলে অ্যাবনর্মাল হয়ে যাবে। আর ডাইরেকশনাল তোমরা পড়েছো কি না? এটা যে তোমরা পড়েছো যে ওই যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজিমস, তাই না? ইন্ডাস্ট্রিয়াল মেলানিজিমস। তো এটা তোমরা পড়েছো যে বিস্টন বিটুলারিয়া আর বিস্টন কার্বনিফেরাস, তাই না? দুই প্রকারের মদ ছিল, তাই না? পড়েছো তো তোমরা বিস্টন বিটুলারিয়া আর বিস্টন কার্বনিফেরাস। তো তোমরা পড়েছো এটাই যে যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল, এই যে বিস্টন বিটুলারিয়া আর বিস্টন কার্বনিফেরাস, তো এই দুটো যে মদ ছিল, ঠিক আছে, এটা হচ্ছে পাখিদের কাছে খুবই সুস্বাদু খাবার আছে, মানে পাখি দেখলেই হচ্ছে এটা খাবে, ঠিক আছে, সুস্বাদু। তো সেক্ষেত্রে এই যে মদ দুটো রয়েছে, যখন শিল্প বিপ্লব হয়নি, এই যে বিটুলারিয়া কালারটা কেমন হয় না সাদা কালার, সাদা হোয়াইট, আর কার্বনিফেরাস এটা ব্ল্যাক, মানে হচ্ছে কি কালো। তো ভাবো যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, ইন্ডাস্ট্রি তৈরি হয়নি, শিল্প বিপ্লব হয়নি, তার আগে তোমরা জানো যে একটা গাছের বাকে, হ্যাঁ, গাছের যে বার্ক থাকে তার উপরে কি জন্মায়? লাইকেন। তো সেই লাইকেন হচ্ছে কি তোমার জানো সাদা কালার হয়, সাদা, লাইকেনটাও সাদা কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড সাদা, বিস্টন বিটুলারিয়া সাদা, বিস্টন কার্বনিফেরাস ব্ল্যাক। তাহলে পাখি কাকে দেখলে মানে চিনতে পারবে বলো? ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয়, বিস্টন বিটুলারিয়া যদি সাদা হয়, বিস্টন কার্বনিফেরাস যদি ব্ল্যাক হয়, তাহলে কাকে দেখলে চিনতে পারবে, কাকে দেখলে চিনতে পারবে? কোনটাকে দেখলে চিনতে পারবে? ব্ল্যাকটাকে, মানে কার্বনিফেরাসটাকে। তাহলে শিল্প বিপ্লবের আগে কার সংখ্যা বিলুপ্তির পথে বা কে হচ্ছে কি তোমার মানে সংকটজনক অবস্থায় থাকবে? কার্বনিফেরাস। কেন না পাখি দেখছে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার লাইকেন হচ্ছে সাদা, আর এখানে কালো হচ্ছে মধু বসে রয়েছে, তাহলে সুন্দর করে দেখে নেবে, চুপ করে যাবে, ধরবে, খাবে, শেষ করে দেবে। তাহলে তখন হচ্ছে দেখা গেছিল যে এই বিস্টন কার্বনিফেরাসের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে তোমার ডাউনফল হচ্ছিল, আর বিটুলারিয়া ও কি করছিল, ব্যাকগ্রাউন্ড সাদা, ও সাদা, সাদার সঙ্গে সাদা মিশে গিয়ে সাদা, তাই না? তো সেক্ষেত্রে কি হচ্ছে না, তাকে আর দেখতে পাচ্ছে না, তখন হচ্ছে কি তোমার আর খেতে পাচ্ছে না, আর এই বেটা যেটা কার্বনিফেরাস তাকে ধরে খেয়ে নিচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে কার্বনিফেরাসের কিন্তু বিপদের শেষ নেই, কারণ তার গ্রাফটা কিন্তু আস্তে আস্তে কম ছিল। হঠাৎ করে ইন্ডাস্ট্রি হচ্ছে তোমার এস্টাবলিশমেন্ট শুরু হয়ে গেল, শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে। তখন তোমরা জানো শিল্পের কারণে কার্বনের পরিমাণটা হচ্ছে কি বায়ুমণ্ডলে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার জন্য তোমরা জানো যে লাইকেন হচ্ছে একটা এয়ার পলিউশন ইন্ডিকেটর হিসাবে কাজ করে, তাই না? এয়ার পলিউশন ইন্ডিকেটর হিসাবে কাজ করে। ও কি করে না কার্বনকে অ্যাবজর্ব করে নেয়, ফলে তাহলে লাইকেনের কারণ কি হয়ে যাবে? লাইকেন হয়ে যাবে কি ব্ল্যাক হয়ে যাবে। তাহলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যেটা কার্বনিফেরাস সে আবার মিশে যাবে, আর যেটা বিটুলারিয়া সে কি হবে? দেখা পড়ে যাবে, তাই না? যে ছিল ব্ল্যাক তার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তোমার, যে ছিল হোয়াইট তার ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট, কিন্তু এখন ব্ল্যাকের পিছনে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে হোয়াইট, ব্ল্যাক। তাহলে তখন হচ্ছে কি যখন পাখি কি করবে, দেখতে পেয়ে যাবে সাদাকে, ব্যাস ধরে খাবে। তাহলে দেখতে পাচ্ছ এটাকে বলা আছে কি ডিরেকশনাল বা নির্দেশিত। একটা দিকে হচ্ছে গ্রাফটা কিন্তু
বাড়ছে, একটা দিকে কমছে, তাই না? এটাকে বলা আছে কি ডিরেকশনাল। ওকে, এবার দেখো, এই তোমরা বুঝতে পারছো তো? আমি কিন্তু অনেক কথা বলে যাচ্ছি, অনেক কথা একসাথে বলে যাচ্ছি, তাই না? তোমরা বুঝতে পারছো তো নাকি? বোঝা যাচ্ছে তো নাকি? অসুবিধা হলে বলবে, হ্যাঁ অসুবিধা হলে বলবে, না তো মনে মনে কি গাল দেবে না। যা সমস্যা বলবে, মুখ খুলে বলবে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, দেখো তাহলে কি বললাম দেখো, তাহলে এখানে তোমরা তাহলে কি কি দেখলে? দুটো জিনিস দেখলে, একটা আছে তোমার স্টেবিলাইজিং, একটা আছে তোমার ডাইরেকশনাল। এবার ডিসপারসিভ তোমরা কি জানো? উদাহরণ ডিসপারসিভ, ডিসপারসিভ কাকে বলে? তাহলে সুশোভন আগে আগে ক্লাসগুলো ফ্যান্টাস্টিক হতো হতো না, আজকেই হচ্ছে শুধু, আজকেই শুধু বুঝতে পারছো, আর বাকি দিনগুলো বুঝতে পারো না তুমি? যাই হোক, দেখো ডিসপারসিভ হচ্ছে কি, দেখো ডিসপারসিভ হচ্ছে কি তোমার, দেখো ডিসপারসিভ হচ্ছে কি তোমার, হচ্ছে কি ওই ডারউইনের হচ্ছে ফিঞ্চ বার, ফিঞ্চ বার, ঠিক আছে, ফিঞ্চ ডিসপারসিভ, পড়েছো তোমরা? ডিসপারসিভ হচ্ছে কি ডারউইনের সেই যে, যেটাকে অ্যাডাপটিভ রেডিয়েশন আমরা, তাই না? অ্যাডাপটিভ রেডিয়েশন মনে পড়ছে? অ্যাডাপটিভ রেডিয়েশন, অ্যাডাপটিভ রেডিয়েশন, অ্যাডাপটিভ রেডিয়েশন, বাংলায় কি বলা হয়? রেডিয়েশন, অভিযোজনগত বিকিরণ, তাই না? অভিযোজনগত বিকিরণ, অভিযোজনগত বিকিরণ, অ্যাডাপটিভ রেডিয়েশন। এক্ষেত্রে তোমরা দেখেছিলে, কি দেখেছিলে? যে ওই যে গ্যালাপাগোস আইল্যান্ডে ডারউইন দেখলো যে সেখানে এক ধরনেরই তোমার হচ্ছে কি ফিঞ্চ বার্ড, ফিঞ্চ, তাই না? ফিঞ্চ, সেই পাখি হচ্ছে দেখা যাচ্ছে, ফিঞ্চ পাখি। তো এই ফিঞ্চ পাখি দেখলেন যে সেটা হচ্ছে কি এক এক ধরনের চঞ্চু ছিল। এবার খাদ্য বাসস্থানের জন্য তারা কি করছে না, ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। যে তিন প্রকারের তোমরা তোমরা দেখতে পেলে কি না, সেখানে ফিঞ্চ পাখি দেখা যাচ্ছে। একটা লার্জ বিগ, লার্জ বিগ মানে বৃহৎ চঞ্চুযুক্ত, একটা মিডিয়াম, মিডিয়াম চঞ্চুযুক্ত, মিডিয়াম বিগ, আর একটা স্মল বিগ, স্মল বিগ, ঠিক আছে? এবার দেখো, এবার দেখো তিন প্রকারের হচ্ছে কি চঞ্চুযুক্ত ফিঞ্চ পাখি তৈরি হচ্ছে, কেননা তারা খাদ্য বাসস্থানের জন্য ডিসপার্সিভ হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে, হ্যাঁ? তো দেখো, তাহলে এখানে কে সার্ভাইভ করবে, কে মরে যাবে বলে দেখি, কে সার্ভাইভ করতে পারবে? হুম, কে কে বিলুপ্ত হয়ে যাবে? এই তিনটের মধ্যে কে বিলুপ্ত হয়ে যাবে? কে এক্সটিংক্ট করবে? কে এক্সটিংক্ট করবে? দেখো যে মিডিয়াম হচ্ছে কি বিগ, ও হচ্ছে তোমার এক্সটিংক্ট করে যাবে, কেন না? তার কারণ হচ্ছে সে লার্জ খাবারও খেতে পারছে না, আবার স্মল খাবারও খেতে পারছে না। আর যে লার্জ বিগ, সে হচ্ছে কি তোমার হচ্ছে কি লার্জ খাবার খাচ্ছে, যে স্মল বি সে স্মল খাবার খাচ্ছে, আর ও বেটা হচ্ছে কি কিছু করতে পারছে না, তাই না? তো এটাকে বলা হচ্ছে কি তোমার ডিসপার্সিভ, এটাকে বলা হচ্ছে ডিসপার্সিভ, ঠিক আছে? চলো এবার দেখো, এবার দেখো কি বলছি দেখো, এবার হচ্ছে কি তোমার এখানে বলছে যে হ্যাঁ ডারউইনিজম এবং নিও ডারউইনিজমের মধ্যে একটা কম্পেয়ার করেছে, এটা তোমরা পারবে, ঠিক আছে? এটা তোমরা পারবে। তাহলে আজকে আমরা যা যা জিনিস পড়লাম, আজকে আমরা যা যা জিনিস পড়লাম, ঠিক আছে, সেই জিনিসটা আছে কি আমরা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে দেখে নেবো, ঠিক আছে? হাইড্রোজেনেটিক্স এবং হেরিডিটি, ঠিক আছে? সবাই রেডি? সবাই রেডি, তাই তো? সবাই রেডি তো নাকি? চলো, সবাই রেডি। এবারে ফার্স্ট কোশ্চেন বলছি দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স এ জিন, জিন সম্বন্ধে কোনটা সবচেয়ে বেস্ট ডিফাইন করা আছে? দেখো অপশন এ বলছে সিকোয়েন্স অফ টিআরএনএ কোডিং হবে না, এ সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট কোডস ফর দ্য ফাংশনাল প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এ গ্রুপ অফ ক্রোমোজোমস কন্ট্রোলিং ট্রেড, গ্রুপও হবে না। তাহলে এই বলছে এ পার্ট অফ দ্য সাইটোপ্লাজমস, হবে না। তাহলে অপশন একমাত্র বি এরটা ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? যারা যারা অপশন বি বলছো, অন্য কেন তুমি সি বললে বাবা? এই আরব আলী মালিক, তোমার তোমার সি কেন মনে হলো বাবা? গ্রুপ অফ ক্রোমোজোম, গ্রুপ অফ ক্রোমোজোম তোমার জিন না ডিএনএ? আরে তোমাদেরকে আমি বললাম না একটু আগেই যে ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ডিএনএ, ডিএনএ থেকে জিন, বললাম না? চলে দেখো, এবার দেখো, এবার বলছে দেখো যে অ্যাসারশন এবং ডিজিনস, বলছে অল জিনস আর অলওয়েজ এক্সপ্রেসড, তারপর বলছে জিনস আর কনস্ট্যান্টলি অ্যাক্টিভেটেড টু মেক প্রোটিন। তাহলে কি হবে? অল জিনস আর অলওয়েজ অ্যাক্টিভেটেড হবে না, তাই না? আর জিনস আর কনস্ট্যান্টলি অ্যাক্টিভেটেড টু মেক প্রোটিন, সবসময় কি অ্যাক্টিভেটেড থাকে না, এটা ডিএটাই করা উচিত হয়। দুটোই ভুল, ঠিক আছে? দুটোই ভুল আছে, বোথ এ এন্ড আর আর দ্য ফলস, ঠিক আছে? অপশন ডি করাটা হচ্ছে কি বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? চলে দেখো নেক্সট। এবার দেখো, এবার বলছে দেখো যে কলাম দিয়েছে, কলামে কি দিয়েছে দেখো, স্ট্রাকচারাল জিন, রেগুলেটরি জিন, সিউডোজিনস। ফাংশন দিয়েছে দেখো প্রোডাকশন, প্রোডিউস দ্য প্রোটিন, কন্ট্রোল জিন এক্সপ্রেশন, ইনঅ্যাক্টিভ কপি অফ জিন। তাহলে এটা কি ম্যাচ করা আছে? দেখো স্ট্রাকচারাল জিন মানে হচ্ছে বলছে প্রোডিউসেস প্রোটিন,
হেমোরেজিং হচ্ছে কন্ট্রোল জিন এক্সপ্রেশন, আর যেটা সিডোজিন হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রোটিন জিন। একদম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 4, ইন হুইচ ফেজ অফ মিওসিস ডাজ ক্রসিং ওভার ওকার? মিওসিসের কোন স্টেজে ক্রসিং ওভার ঘটে? একদম একদম। তাহলে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন সাবস্টেজে হয়, তাই না? তাহলে উত্তরে যাবে অপশন বি এরটা। ঠিক আছে, চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজেস জেনেটিক ভেরিয়েশন? কোনটা জেনেটিক ভেরিয়েশনকে বাড়িয়ে দেবে? কমপ্লিট লিঙ্কেজ তো তোমার হবে না, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, জিন ডিলিশন, লেথাল জিন। তাহলে অপশন বি এরটাই হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। চলো এবার বলছে হুইচ সায়েন্টিস্ট ফার্স্ট প্রপোজড দ্য কনসেপ্ট অফ লিঙ্কেজ? তাহলে লিঙ্কেজের হচ্ছে গল্প কে প্রথম দিয়েছিলেন? থমাস এইচ মর্গান, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 7, বলছে এই যে হুইচ ইজ ট্রু রিগার্ডিং মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন? মেন্ডেল, হুইচ ইজ ট্রু রিগার্ডিং মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন? একদম। তাহলে কি হবে? এলিলস সেগ্রিগেট ডিউরিং গ্যামেট ফর্মেশন, গ্যামেট ফর্মেশনের সময় আলাদা হয়ে যায়। আচ্ছা, বলছে হুইচ ইজ নট, তোমার হচ্ছে কি পোস্টুলেট অফ ডারউইনিজমস? হ্যাঁ, নিচের কোনটি ডারউইনিজমের অন্তর্ভুক্ত নয়? ভেরিয়েশন এক্সিস্ট ইন অল পপুলেশন, মিউটেশন কজ নিউ ট্রেটস, ওভার প্রোডাকশন অফ দ্য অফস্প্রিংস ওকার, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ইজ ইউনিভার্সাল। তাহলে ভালো করে পড়ো। তাহলে এখানে বলছে যে কোনটা ডারউইনের অন্তর্ভুক্ত নয়? ইজ নট দ্য পোস্টুলেট অফ দ্য ডারউইনিজমস, তাই না? তাহলে এখানে কি হবে? মিউটেশন এটা ছিল না, তাই না? মিউটেশন কথাটা তিনি প্রকৃতির খেলা বলে উঠিয়ে দিয়েছিলেন। চলো এবার বলছে দেখো, নিও ডারউইনিজম কম্বাইন্স ডারউইনস থিওরি উইথ নলেজ অফ ডেস। বলছে নয়া ডারউইনবাদে ডারউইনের তথ্যের সাথে কি যুক্ত হয়েছিল? এখানে বলছে মেন্ডেল জেনেটিক্স, মিউটেশন এন্ড মলিকুলার বায়োলজি, পপুলেশন জেনেটিক্স, নাকি অল অফ দি অ্যাবাভ? একদম অপশন ডি হয়ে যাবে, উপরের সবগুলো। ঠিক আছে, উপরের সবগুলো, উপরের সবগুলো। চলো এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস মেন্ডেল মোনোহাইব্রিড ক্রস এফ টু জেনারেশন রেশিও? তাই না? এফ টু জিনোটাইপিক রেশিও। জিনোটাইপ রেশিও মানে কি বলেছিলাম? মেন্ডেলের মোনোহাইব্রিডের ক্ষেত্রে 1:2:1, তাই না? এটা ক্যাপিটাল ডি ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল ডি স্মল টি, এটা স্মল ডি স্মল টি। তাহলে কি হবে? অপশন সি। ঠিক আছে, বাচ্চা ছেলে কোশ্চেন একদম, তাই না? বাচ্চা ছেলে কোশ্চেন। চলো দেখো নেক্সট, চলো দেখো নেক্সট। আজকে সংখ্যা একটু কমে গেল কেন? আজকে সংখ্যাটা কমে গেল কেন? 100 কত 62 হয়ে গেছে, তাই না? কালকে 192 বা 202 এরকম ক্লাস করছিল, আজকে 162। আজকে কি পড়া কি কষ্ট নাকি? বুঝতে পারছে না নাকি? নাকি পড়া সোজা? কোনটার জন্য সব আলাদা হয়ে গেছে? এই অপশন অপশন বি কে বললো বাবা? 11 অপশন বি। তিথি, তিথি তুমি কেন বি বলছো? এটা জিনোটাইপ রেশিও বলেছে বাবা, জিনোটাইপ, জিনোটাইপ। তিথি তুমি ভুল বলছো কেন? চলো দেখো, চলো এবার বলছি দেখো, হুইচ কন্ডিশনস ব্রেকস লিঙ্কেজ? কোন কন্ডিশন দেখো লিঙ্কেজকে ব্রেক করে? হুইচ কন্ডিশনস ব্রেকস লিঙ্কেজ? অবভিয়াসলি ক্রসিং ওভার। ঠিক আছে, অপশন সি, ক্রসিং ওভার। চলো এবার দেখো, এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস কোডমিনেন্স? কোনটা দেখো কোডমিনেন্সকে বোঝায়? তাহলে কোডমিনেন্স মানে বোথ এলিলস এক্সপ্রেস ইকুয়ালি, তাই না? অপশন বি। চলো এবার বলছে দেখো, স্টেটমেন্ট 1 কি বলছে? ইন ডাইহাইব্রিড ক্রস ট্রেড অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি। স্টেটমেন্ট 2 বলছে দিস লিডস টু 9